নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। বয়স্কদের মধ্যে যে ক্যান্সারটি সবথেকে কমন পুরুষদের মধ্যে, সেটি হচ্ছে প্রস্টেট ক্যান্সার। এই প্রস্টেট ক্যান্সার যেটা সবথেকে কমনলি দেখতে পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডেনোকার্সিনোমা বা অ্যাসিনার অ্যাডেনোকার্সিনোমা প্রস্টেট। এই প্রস্টেট ক্যান্সার যদি একেবারে আর্লি স্টেজে ধরা যায় তাহলে যেটা সূত্রে আমরা প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি সেটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং। এই স্ক্রিনিংয়ের জন্য বয়স্ক লোকেদের মধ্যে 50-55 বছর বয়স থেকে আমরা একটা ইয়ারলি বা 2 ইয়ারলি সেরাম পিএসএ টেস্টিং করতে পারি। এই পিএসএ মানে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এটি যদি ব্লাডের মধ্যে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে, এবং নিজের মাত্রার বেশি, অর্থাৎ কিনা যেটা নর্মাল মাত্রা হচ্ছে 4 ন্যানোগ্রাম পার এমএল, তার থেকে বেশি যদি আমরা এর মাত্রায় পাই তাহলে কিন্তু একটা দিক নির্দেশ করে যে হ্যাঁ, প্রস্টেট ক্যান্সার হতে পারে। তবে এই পিএসএর শুধু প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন নয়, আরও একটি নাম আছে, সেটি হচ্ছে প্রস্টেট স্পেসিফিক অ্যাংজাইটি। এই পিএসএ যদি বেশি কারোর বেরোয় তখন কিন্তু তারা অত্যন্ত অ্যাংশিয়াস হয়ে পড়েন এবং ভাবতে থাকেন যে আমার প্রস্টেট ক্যান্সার হয়নি তো। আরও একটি সমস্যা হচ্ছে যে প্রস্টেট ক্যান্সারের এই যে মার্কারটা পিএসএ, এই পিএসএটা এতটাই নন স্পেসিফিক, শুধুমাত্র বয়স বাড়ার সাথে সাথে কিন্তু পিএসএটাও বাড়তে থাকে। কাজে একজন 40 বছর বয়স্ক পেশেন্ট, তার ক্ষেত্রে পিএসএ নর্মাল হয়তো 4, কিন্তু যদি একজন 70 বছর বয়স্ক পেশেন্ট থাকে তার নর্মাল পিএসএ হয়তো 6। কাজেই একজন 70 বছর বয়স্ক পেশেন্টের 6 পিএসএ নিলেই কিন্তু আমরা সাথে সাথে তাকে ছুটে ছুটে একটা টেস্ট করবো না প্রস্টেট ক্যান্সারের। তো পিএসএ টেস্টিংটা করা ভালো, কিন্তু এটাকে খুব মাথা ঠান্ডা করে যে পেশেন্ট এবং তার বাড়ির লোকজনদেরকে ভালো করে বুঝিয়ে আমাদেরকে কিন্তু পিএসএ টেস্টিংটা করতে হবে। যদি কারোর পিএসএ বেশি থাকে তখন সেক্ষেত্রে আমরা ইউরোলজিস্টের কাছে পাঠাই। ইউরোলজিস্ট তখন ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলে এক ধরনের টেস্ট করেন। সেটা একদমই কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না। তিনি তার আঙুল দিয়ে রেকটামের মধ্যে দিয়ে, অর্থাৎ মলদ্বারের মধ্যে দিয়ে আঙুল ঢুকিয়ে দেখেন যে প্রস্টেটের মধ্যে ভেতরে কোনো টিউমার আছে কিনা। মলদ্বারের মধ্যে দিয়ে আঙুল ঢোকালে প্রস্টেটটা দেখতে পাওয়া যায়, মলদ্বারের ঠিক সামনে প্রস্টেট থাকে। এটাকে বলা হয় ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। যদি কোথাও ওনার মনে হয় যে শক্ত শক্ত কিছু লাগছে, টিউমারের মতো কিছু একটা মনে হচ্ছে, তখন কিন্তু তারা যেটা করেন সেটাকে বলা হয় ট্রাস গাইডেড বায়োপসি। এই ট্রাস হচ্ছে ট্রান্স রেকটাল আলট্রাসাউন্ড, এবং সেই ট্রান্স রেকটাল আলট্রাসাউন্ডের সাহায্যে একটা বায়োপসি করা হয় যেটাকে বলা হয় কোর বায়োপসি। মাল্টিপল টাইমস ফুটো করে করে কোর নেওয়া হয় এই প্রস্টেট থেকে। এই প্রস্টেটের মধ্যে যদি এই কোর যে বায়োপসি নেওয়া হলো তার মধ্যে যদি প্রস্টেট ক্যান্সার চলে আসে তখন আমাদেরকে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া দেখতে হয়। ফর এক্সাম্পল, আমরা দেখি যে কি গ্রেডের এই টিউমারটা। অন্যান্য ক্যান্সারের 3টে গ্রেড থাকে, কিন্তু প্রস্টেট ক্যান্সারের 5টা গ্রেড গ্রুপ আছে। আমরা যে গ্রেডটা করি সেটাকে বলি গ্লিসন স্কোর, আর সেই গ্লিসন স্কোরের ওপর ভিত্তি করে আমরা গ্রেড করি, যেটাকে 5টা গ্রেড থাকে, গ্রেড গ্রুপ 1 টু গ্রেড গ্রুপ 5। যদি হায়ার গ্রেডের প্রস্টেট ক্যান্সার হয় তখন কিন্তু রোগটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তো আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করি। আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশনের জন্য যেই খুব ব্রড ওয়েতে যেই প্যারামিটার্সগুলো চেক আউট করি তার মধ্যে একটা হচ্ছে এই গ্রেড গ্রুপ, একটা হচ্ছে পিএসএ, এবং আরেকটা হচ্ছে স্টেজ, কতটা ছড়িয়ে আছে, লিম্ফ নোডকে ধরে আছে কিনা ইত্যাদি। এই সমস্ত কিছুকে ধরে আমরা আর্লি স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ এবং লেট স্টেজ বা অ্যাডভান্স স্টেজ বা মেটাস্টেটিক স্টেজ আমরা ধরি। একদম আর্লি স্টেজে যদি ধরা পড়ে, আমি কিন্তু এটা খুব মোটের ওপর বলছি, এইগুলো ট্রিটমেন্টের একটু তারতম্য থাকে, সেটা আপনার একমাত্র আপনার পরিস্থিতিতে আপনার ডাক্তারবাবু বলতে পারবেন। কিন্তু একদম মোটের ওপর যদি বলতে পারা যায়, একদম আর্লি স্টেজ বা আর্লি রিস্কে যদি থাকি তাহলে আমরা পেশেন্টকে সার্জারির দিকে বলি, সার্জারি করার জন্য। এবং এই সার্জারিটা মানে কিন্তু ছোট্ট করে শুধু টিউমারটা সরিয়ে নেওয়া নয়, এটা র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি, অর্থাৎ কিনা পুরো প্রস্টেটটা এবং তার সাথে যে আশেপাশের যে বিভিন্ন স্ট্রাকচার এবং আশেপাশের যে গ্ল্যান্ড সেগুলোকে কেটে বাদ দেওয়া হয়। যখন ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপের যেই সমস্ত পেশেন্টরা থাকেন তাদেরকে আমরা মূলত রেডিয়েশন এবং তার সাথে হরমোন থেরাপি দিয়ে ট্রিট করি, এবং যেগুলি মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার তাদেরকে কিন্তু আমরা সিস্টেমিক থেরাপি দিয়ে ট্রিট করি। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে হরমোনাল থেরাপি। প্রস্টেট ক্যান্সারের একটা মূল কারণ কিন্তু টেস্টোস্টেরন যদি শরীরে বেশি থাকে তাহলে প্রস্টেটটা কিন্তু গ্রো করতে থাকে, প্রস্টেট ক্যান্সারও গ্রো করতে থাকবে। কাজেই সেই টেস্টোস্টেরনটাকে কাট অফ করে দেওয়া হয় ইন কেস অফ মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার। সেটা করার জন্য আমরা অর্কিডেক্টমি করতে পারি, অর্থাৎ কিনা অন্ডকোষগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া যেতে পারে, যেটা অন্ডকোষ থেকেই টেস্টোস্টেরনের সোর্স, টেস্টোস্টেরন তৈরি হয়।
কাজেই অন্ডকোষগুলোকে যদি আমরা কেটে বাদ দিয়ে দিতে পারি, যেটাকে পরিভাষায় বলে অর্কিডেক্টমি, তাহলে টেস্টোস্টেরন শরীরে কমে যাবে এবং প্রস্টেট ক্যান্সারের গ্রোথও কমে যাবে। প্রস্টেটের গ্রোথও কমে যাবে, ক্যান্সারের গ্রোথও কমে যাবে। এটার যদি কেউ অপারেশনের দিকে যেতে না চান, তারও উপায় আছে। আমরা 3 মাস অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর ইনজেকশন দিতে পারি, দিয়ে এই টেস্টোস্টেরনের সিক্রেশনস বা তৈরি হওয়াটা বন্ধ রাখতে পারি। ইদানিং একদম নতুন ধরনের একটা ট্যাবলেট ফর্মেও এগুলো চলে এসেছে, যেগুলি প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট আপনি খেলেই প্রস্টেটটা কিন্তু কন্ট্রোলে থাকবে, যার নাম রিলুকোলিক্স। তো প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আমরা কেমোথেরাপির ইউজ দেখতে পাই। কেমোথেরাপি ডসিট্যাক্সেল, কাবাজিট্যাক্সেল এরকম নামের বিভিন্ন রকমের কেমোথেরাপি রয়েছে, যেগুলিকে আমরা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ইউজ করতে পারি। এছাড়া কিছু অ্যাডিশনাল হরমোনাল ওষুধ আছে, যেমন অ্যাবিরেটেরন, এনজালুটামাইড, অ্যাপালুটামাইড, ড্যারুলেটামাইড, এই ধরনের বিভিন্ন রকমের হরমোনাল ওষুধ আছে, যেগুলোও কিন্তু এই টেস্টোস্টেরন ব্লকিং ড্রাগসের সাথে আমরা একসাথে ইউজ করতে পারি। কাজেই প্রস্টেট ক্যান্সার যদি হয়, তাহলে ভয় পাবেন না, আপনার কোনো মেডিকেল অনকোলজিস্ট বা ইউরো অনকোলজিস্টের কাছে যাবেন এবং তিনি আপনার প্রপার ট্রিটমেন্ট কীভাবে কী করতে হবে সেটা কিন্তু বলে দেবেন। আশা করছি এই সেপ্টেম্বর ইজ এ প্রস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। আমার মনে হয় সচেতনতার সাহায্যে আপনারা প্রস্টেট ক্যান্সার থেকে নিজেদের দূরে রাখতে পারবেন, বা যদি কারো প্রস্টেট ক্যান্সার হয় তাকেও সাহায্য করতে পারবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।